হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি শালমলী সেনগুপ্ত। প্রতিদিন এই নলেজ অ্যাকাউন্ট এই ইউটিউব চ্যানেলে আমার ক্লাস থাকছে বিকেল 5টা থেকে। ইতিহাস এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি। তো যেভাবে শুরু করেছিলাম আরও একবার বলে দিই, কমপ্লিট হয়ে গেছে, এটাও কমপ্লিট, এটাও কমপ্লিট। এই পার্টটা নিয়েই আমরা আলোচনা করছি এবং এখানে আমরা সুভাষচন্দ্র বসু সম্পর্কে আগের দিনে কিছুটা ক্লাসে পড়েছি, আজকে আমরা বাকিটুকু পড়বো। তো চলো আজকের বিষয় আমরা দেখে নিই সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ বাহিনীর সংগ্রাম। তো প্রথমেই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হলো আজাদ হিন্দ ফৌজ গঠনের প্রেক্ষাপট, মোহাম্মদ জিয়াউদ্দিনের অন্তর্ধান। অর্থাৎ এই দুটো জিনিস বা এই দুটো বিষয় কিন্তু একে অপরের পরিপূরক। যে পয়েন্ট হিসেবে আমি এই ভিডিওটা বানানোর চেষ্টা করেছি, টু দ্য পয়েন্ট, এই পয়েন্টগুলো যদি তোমরা বারবার করে দেখো এবং পরীক্ষার আগে যদি এই ভিডিওটা বারবার দেখো, আমার মনে হয় তাহলে খুব সহজেই তোমাদের এই ব্যাপারগুলো খুব ইজি হয়ে যাবে তোমাদের কাছে। তো চলো, ফার্স্ট পয়েন্ট হচ্ছে 1940 খ্রিস্টাব্দের 5 ডিসেম্বর থেকে সুভাষচন্দ্র বসুর অসুস্থতার কারণে তাকে নিজ বাসভবন কলকাতার 38/2 এলগিন রোডের বাড়িতে অন্তরীণ রাখা হয়। এরপর কি হলো, 1941 খ্রিস্টাব্দের 16 জানুয়ারি মধ্যরাত, বা অনেকে সেটা বলে 17 জানুয়ারি, বসু বাড়ি থেকে দুজন গাড়ি চেপে বেরিয়ে গেলেন। কারা ছিলেন তারা? তাদের মধ্যে একজন মোহাম্মদ জিয়াউদ্দিন। তিনি কে? তিনি আসলে ছদ্মবেশী সুভাষচন্দ্র বসু। আরেকজন কে ছিলেন? অন্যজন গাড়ির চালকের আসনে সুভাষচন্দ্রের ভাইপো শিশির কুমার বসু। সুভাষচন্দ্র বসু কলকাতা ত্যাগ করেন পুলিশকে এড়িয়ে এবং বিদেশে পৌঁছন। গোমো স্টেশনে দিল্লি কালকা মেলে উঠে বেরিয়ে গেলেন সুভাষচন্দ্র। কীর্তি কিষাণ পার্টির সদস্য মিয়া আকবর শাহ, অচ্ছর সিং চিমা ও ভাগ্যরাম তলোয়ার তাকে ভারত ত্যাগে সাহায্য করেন। তাহলে কারা কারা? কীর্তি কিষাণ পার্টির সদস্য মিয়া আকবর শাহ, অচ্ছর সিং চিমা ও ভাগ্যরাম তলোয়ার। স্ট্যালিন তাকে ভারতের স্বাধীনতা লাভের সাহায্য করতে অস্বীকার করেন। পেশোয়ার, কাবুল, ইতালি ও মস্কো হয়ে সুভাষচন্দ্র পৌঁছলেন জার্মানির রাজধানী বার্লিনে। তাহলে কত কত জায়গা তিনি ঘুরলেন। পেশোয়ার, কাবুল, ইতালি ও মস্কো হয়ে তিনি পৌঁছলেন জার্মানির রাজধানী বার্লিনে। তিনি 1941 খ্রিস্টাব্দের মার্চ মাসে জার্মানি পৌঁছচ্ছেন এবং হিটলার ও মুসোলিনির সঙ্গে দেখা করলেন। তাদের পক্ষ থেকে তিনি কি করলেন? যাতে তাদের পক্ষ থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামের সাহায্যের প্রতিশ্রুতি নিলেন। বিভিন্ন গঠনমূলক সংস্কার তিনি সেই সময় কি কি করছেন? 1942 খ্রিস্টাব্দে, কোন সময়? 1942 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে বার্লিনে আজাদ হিন্দুস্তান বেতার কেন্দ্র স্থাপন করছেন। যোগাযোগ ব্যবস্থা যাতে কোনো রকম ভাবে অক্ষুণ্ণ না হয় তার জন্য তিনি আজাদ হিন্দুস্তান বেতার কেন্দ্র স্থাপন করছেন 1942 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে বার্লিনে। ওই বছর ডিসেম্বর মাসে জার্মানিদের হাতে যুদ্ধবন্দী 400 ভারতীয় সেনা নিয়ে তিনি স্বাধীন ভারতীয় লিজিয়ন নামে একটি সেনা দল গঠন করছেন। অর্থাৎ জার্মানিদের হাতে যে 400 জন ভারতীয় সেনা যুদ্ধবন্দী ছিল তাদেরকে নিয়ে তিনি তৈরি করছেন স্বাধীন ভারতীয় লিজিয়ন নামে একটি সেনা দল। এই সেনা দল তাকে নেতাজি আখ্যায় ভূষিত করেন। অর্থাৎ স্বাধীন ভারতীয় লিজিয়ন নামে এই যে সেনা দল তিনি গঠন করলেন তারা তাকে নেতাজি আখ্যায় ভূষিত করলেন। এই দলের সেনাদের একে অপরকে অভিবাদন জানানোর জন্য স্লোগান ছিল জয় হিন্দ। এরপর আমরা দেখছি আজাদ হিন্দ বাহিনী গঠন। 1942 খ্রিস্টাব্দের 15 জুন রাসবিহারী বসুর সভাপতিত্বে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠিত হয়। 1942 15 জুন রাসবিহারী বসুর সভাপতিত্বে এই সভাতে সুভাষচন্দ্র বসুকে জার্মানি থেকে জাপানে ফিরে আসার আহ্বান জানানো হয়। 1942 খ্রিস্টাব্দে 15 জুলাই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠিত হয়। প্রায় 40,000 ভারতীয়দের নিয়ে পাঞ্জাবের 14 নং রেজিমেন্টের ক্যাপ্টেন মোহন সিং
এই বাহিনী গড়ে তোলেন? তাহলে মোহন সিং গড়ে তুলছেন 40,000 ভারতীয়দের নিয়ে। 1942 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর সিঙ্গাপুরে এবং জাপানে রাসবিহারী বসু আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ বাহিনী গঠন করেন। তাহলে আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ বাহিনী গঠন হচ্ছে কোন সময়? 1942 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর। কোথায়? সিঙ্গাপুরে এবং জাপানে। কে করছেন? রাসবিহারী বসু। এই বাহিনীর প্রধান ছিলেন মোহন সিং। 1943 খ্রিস্টাব্দে মোহন সিং ও নিরঞ্জন সিং গিলকে বন্দি করা হয়। 1943 খ্রিস্টাব্দে 13 জুন ডুবোজাহাজে করে নেতাজি টোকিও পৌঁছন। কিসে করে? ডুবোজাহাজ। 1943 13 জুন। এবং জাপানের প্রধানমন্ত্রী তোজো তাকে ভারতের স্বাধীনতা সংগ্রামে সাহায্যের আশ্বাস দেন। 1943 খ্রিস্টাব্দে 4 জুলাই রাসবিহারী বসু নেতাজির হাতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের দায়িত্বভার তুলে দেন সিঙ্গাপুরে। তাহলে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের দায়িত্ব পাচ্ছেন সুভাষচন্দ্র বসু কোন সময়? 1943 খ্রিস্টাব্দের 4 জুলাই। নেতাজি 1943 খ্রিস্টাব্দের 25 আগস্ট আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব গ্রহণ করছেন। তাহলে আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব গ্রহণ করছেন 1943 খ্রিস্টাব্দের 25 আগস্ট। ওই বছর 5 জুলাই তিনি দিল্লি চলো ডাক দেন। 1943 খ্রিস্টাব্দের 21 অক্টোবর নেতাজি আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত করছেন। তাহলে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করছেন 1943 খ্রিস্টাব্দের 21 অক্টোবর। এরপর আমরা দেখে নেব আজাদ হিন্দ ফৌজের বিভিন্ন ভাগ, অর্থাৎ আজাদ হিন্দ এই ফৌজ বা এই যে বাহিনী তাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছিল, সেগুলো আমরা দেখে নিই। গান্ধী ব্রিগেড, নেহেরু ব্রিগেড, আজাদ ব্রিগেড, ঝাঁসির রানী ব্রিগেড। এই ব্রিগেডের নেতৃত্ব দিয়েছিলেন লক্ষ্মী স্বামীনাথন। সুভাষ ব্রিগেড নেতৃত্ব দেন শাহনওয়াজ খান। বালক বালিকাদের নিয়ে গঠিত বাল সেনা দল ইত্যাদি নামে বিভিন্ন ভাগে কিন্তু ভাগ করা হয়। এরপর আমরা দেখব আজাদ হিন্দ বাহিনীর কার্যাবলী, অর্থাৎ কি কি কাজ তারা করছেন। প্রথমেই জানছি আজাদ হিন্দ সরকারকে 9টি দেশ যথা জাপান, জার্মানি, থাইল্যান্ড, ইতালি, ক্রোয়েশিয়া, বার্মা, কুওমিন্তাং, চীন, ফিলিপাইন্স ও মাঞ্চুরিয়া স্বীকৃতি দিচ্ছে। 23 অক্টোবর এই সরকার ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। 23 অক্টোবর 1943 সালের 6 নভেম্বর জাপান প্রধানমন্ত্রী তোজো নেতাজির হাতে জাপান অধিকৃত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ তুলে দেন। অর্থাৎ জাপানের হাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ছিল, সেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু কি করছেন? প্রধানমন্ত্রী তোজো নেতাজির হাতে তুলে দিচ্ছেন। এবং 31 ডিসেম্বর নেতাজি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নামকরণ করছেন কি? যথাক্রমে শহীদ ও স্বরাজ। অর্থাৎ আন্দামানের নাম শহীদ দিলেন এবং নিকোবরের নাম দিলেন স্বরাজ। 1944 খ্রিস্টাব্দের 4 ফেব্রুয়ারি আজাদ হিন্দ বাহিনীর প্রথম ব্যাটালিয়ন রেঙ্গুন থেকে ভারত অভিমুখে যাত্রা করে। 1944 সালের 19 মার্চ ভারতের মাটিতে জাতীয় পতাকা উত্তোলন করেন তারা। এপ্রিল মাসে আজাদ হিন্দ বাহিনী কোহিমা অবরোধ করছে। এই আন্দোলনের মূল স্লোগান কি ছিল? তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যোগাযোগ ব্যবস্থা ও খাদ্য সরবরাহ অনিয়মিত হয়ে পড়ে। এছাড়াও জাপানের আত্মসমর্পণ, প্রচণ্ড শীত, রোগ, ম্যালেরিয়া প্রভৃতির জন্য প্রচুর সৈনিক মারা যায়। নানাবিধ সমস্যা ও বাধার ফলে আজাদ হিন্দ বাহিনীর অভিযান সফল হয়নি। পুনরুজ্জীবনে বিশ্বাসী নেতাজি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজাদ হিন্দ বাহিনীর অভিযান অসফল হয়েছিল, এটা আমরা সবাই দেখতে পেলাম, কিন্তু তবুও সুভাষচন্দ্র আজাদ হিন্দ বাহিনীর পুনরুজ্জীবনে বিশ্বাসী ছিলেন। তিনি সোভিয়েত রাশিয়ার কাছ থেকে সাহায্যের আশাও করেছিলেন। জাপান সরকার সুভাষকে রাশিয়া চলে যাওয়ার জন্য মাঞ্চুরিয়া পর্যন্ত ব্যবস্থা করে দেয়, অর্থাৎ মাঞ্চুরিয়া পর্যন্ত তার যাতে যেতে কোনো রকম অসুবিধা না হয় সেই ব্যবস্থা জাপান সরকার করে দেয়।
অনেকের মতে 1945 খ্রিস্টাব্দের 18 আগস্ট তাইহুকু বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়। অনেকের মতে, এটা আমরা সবাই জানি যে এই খবরের সত্যতা সম্পর্কে সংশয় তখনও তৈরি হয়েছিল, এখনো সেই সংশয় কিন্তু থেকে গেছে। সুতরাং অনেকের মতে 1945 খ্রিস্টাব্দের 18 আগস্ট তাইহুকু বিমানবন্দরে একটি বিমান দুর্ঘটনা হয় এবং সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয় বলে এই খবর কিন্তু সেই সময় রটে, কিন্তু তার কোনো সত্যতা আজ অবধিও প্রমাণিত হয়নি। এরপর আমরা দেখব আজাদ হিন্দ বাহিনীর গুরুত্ব। ভারতের স্বাধীনতার ইতিহাসে এই আজাদ হিন্দ বাহিনীর যে সংগ্রাম, তার গুরুত্ব অনস্বীকার্য। এই ফৌজের বহু সেনাকে আত্মসমর্পণের পর জিজ্ঞাসাবাদের জন্য ভারত আনা হয় এবং তাদের বিচার শুরু হয় দিল্লির লাল কেল্লায়। ভেরি ইম্পর্টেন্ট, দিল্লির লাল কেল্লায় বিচার শুরু হচ্ছে। তাদের মধ্যে পি.কে. সেহগাল, জি.এস. ধিলো ও শাহনওয়াজ খান, এই তিনজনকে দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করে ব্রিটিশ সরকার। দেশদ্রোহিতা কে অভিযুক্ত করছে? ব্রিটিশ সরকার। সরকারের কাছে মজার বিষয় এরপর আসছে, সরকারের কাছে যারা দেশদ্রোহী, ভারতবাসীর চোখে সেই মহান দেশপ্রেমিকদের বিচার বন্ধের দাবিতে জায়গায় জায়গায় প্রকাশ্য জনসভায় মিছিল বের হতে থাকে। অর্থাৎ ব্রিটিশের চোখে যারা দেশদ্রোহী, ভারতবাসীর চোখে তাঁরাই মহান দেশপ্রেমিক, এবং তাদের বিচার বা তাদের যাতে কোনো রকম শাস্তি না হয় তার জন্য জায়গায় জায়গায় প্রকাশ্য জনসভায় মিছিল বের হতে থাকে। ওই বাহিনীর অন্যতম সদস্য রশিদ আলীর মুক্তির দাবিতে পথে নামে বাংলার ছাত্র সমাজ। সম্প্রদায় নির্বিশেষে বিভিন্ন স্তরের মানুষ মিটিং মিছিলে যোগদান করেন। 1946 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি রশিদ আলী দিবস পালিত হয়। 1946 খ্রিস্টাব্দে বন্দীদের শাস্তি ঘোষণা হলেও গণ অভ্যুত্থানের আশঙ্কায় ব্রিটিশ সরকার পিছু হটে 3 বন্দীকে মুক্তি দেয়। অর্থাৎ 1946 খ্রিস্টাব্দে ওই 3 বন্দীদের শাস্তি ঘোষণা পর্যন্ত হয়ে গেছিল, কিন্তু এই মিটিং মিছিল বা এই গণ অভ্যুত্থান এতটাই বিপজ্জনক জায়গায় চলে গেছিল যে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল কিন্তু ব্রিটিশ সরকার, এবং সেই ভয়ে তারা পিছু হটে এবং 3 বন্দীকে মুক্তি দেয়। 1946 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে রয়্যাল ইন্ডিয়ান নেভি বা ব্রিটিশ সরকারের নৌবাহিনী প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ভারতে তাদের শেষের দিন যে ক্রমশ এগিয়ে আসছে তা ব্রিটিশ শক্তি বুঝতে পেরেছিল। এরপর যেটা আমি আগের লাস্ট পয়েন্টে বললাম সেটারই ডিটেলিংয়ে যাব। সেটা কি আমরা সবাই বুঝতে পেরেছি, নৌ বিদ্রোহ। কোন সময় হচ্ছে? 1946 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি তলোয়ার জাহাজের নৌ বিদ্রোহের সূচনা হয়। নামকরণ: নাবিকরা রয়্যাল ইন্ডিয়ান নেভির নাম রাখেন ইন্ডিয়ান ন্যাশনাল নেভি। কারণ কি? কারণে এই বিদ্রোহ হলো? খাবারের খারাপ মান, বর্ণ বৈষম্য, নৌবাহিনীতে ভারতীয়দের একই পদে ইউরোপীয়দের থেকে কম বেতন দিত, আজাদ হিন্দ বাহিনীর সংগ্রাম তাদের অনুপ্রাণিত করেছিল, এবং লাল কেল্লায় যে বন্দীদের বিচার শুরু হলো, সেই বিচার শুরু হলে নৌবাহিনীতেও কিন্তু ক্ষোভের সৃষ্টি হয় এবং বিদ্রোহের সূচনা হয়। এরপর আমরা দেখব নৌবিদ্রোহের প্রসার। ব্রিটিশ প্রশাসন চূড়ান্ত দমন নীতির মাধ্যমে নৌবিদ্রোহকে থামানোর চেষ্টা করলে ধর্মঘট প্রতিবাদ দ্রুতই সংঘর্ষের রূপ নেয়। অর্থাৎ ব্রিটিশ প্রশাসন দমন নীতির মাধ্যমে নৌবিদ্রোহকে থামানোর চেষ্টা যত করতে শুরু করলো, তত যে প্রতিবাদটা ধর্মঘট প্রতিবাদ এরকম ছিল সেটা সংঘর্ষের রূপে পরিণত হতে শুরু করলো। 22টি জাহাজের নাবিকরা বিদ্রোহ শুরু করে এবং করাচি, মাদ্রাজ, কোচিন, জামনগর, চট্টগ্রাম, বিশাখাপত্তনম,
আন্দামান দ্বীপপুঞ্জে এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে। বিদ্রোহ পরিচালনার জন্য কেন্দ্রীয় ধর্মঘট কমিটি নিযুক্ত হয় এবং এম.এস. খান সভাপতি হন। নৌসেনাপতি অ্যাডমিরাল গডফ্রে, ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়, অ্যাডমিরাল গডফ্রে বিদ্রোহীদের আত্মসমর্পণের নির্দেশ দেন। তিনি বোম্বে শহর উড়িয়ে দেওয়ার হুমকি দেন এবং তখন বল্লভভাই প্যাটেলের মধ্যস্থতায় বিদ্রোহীরা 28শে ফেব্রুয়ারি আত্মসমর্পণ করে। এবার নৌ বিদ্রোহের গুরুত্ব। বিদ্রোহ সূচনার পরের দিনই ব্রিটিশ সরকার ভারতের মন্ত্রী মিশন পাঠানোর কথা ঘোষণা করে। এই বিদ্রোহ ব্রিটিশ শাসনের অবসান সুনিশ্চিত করে। চলো এরপর আমরা এমসিকিউ শুরু করছি। সকলে শুরু থেকে শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখো এবং প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাও। প্রথম প্রশ্ন, কবে জাপান সরকার নেতাজির হাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দায়িত্বভার তুলে দেয়? সঠিক উত্তর অপশন বি, 1943 খ্রিস্টাব্দে 6 নভেম্বর। তাইহোকু বিমান দুর্ঘটনা ঘটে। টাইম আপ। সঠিক উত্তর অপশন সি, 1945 সালে 18ই আগস্ট। সুভাষচন্দ্র বসু কোথায় আজাদ হিন্দুস্তান বেতার কেন্দ্র স্থাপন করেন? টাইম আপ। সঠিক উত্তর অপশন এ, বার্লিনে। এম.এস. খান যে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? টাইম আপ। সঠিক উত্তর অপশন এ, নৌ বিদ্রোহ। ভারত ত্যাগের পর নেতাজি কোন রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করেন? সঠিক উত্তর অপশন ডি, এদের সকলেই অর্থাৎ স্ট্যালিন, হিটলার, মুসোলিনি সকলের সঙ্গেই দেখা করছেন। নৌ বিদ্রোহের সূচনা হয় সঠিক উত্তর অপশন বি, 1946 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি। ঝাঁসির রানী ব্রিগেডের প্রধান ছিলেন? সঠিক উত্তর অপশন সি, লক্ষ্মী স্বামীনাথন। নৌ বিদ্রোহীরা রয়্যাল ইন্ডিয়ান নেভির নাম পরিবর্তন করে নতুন নামকরণ করে? টাইম আপ। সঠিক উত্তর অপশন এ, ইন্ডিয়ান ন্যাশনাল নেভি। কোথায় সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারতের সরকার প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশন এ, সিঙ্গাপুর। তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব উক্তিটি কার? টাইম আপ। সঠিক উত্তর অপশন সি, সুভাষচন্দ্র বসু। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সকলকে অনেক ধন্যবাদ জানাই। সকলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সবাই বাড়িতে থেকো, ভালোভাবে পড়াশোনা করো। আজকের মতো ক্লাস এখানেই, পরবর্তী ক্লাসে দেখা হবে। টাটা।